আপনাদের সাথে আছি আমি মিথিলা ফারজানা। আপনারা তো জানেন যে ৭১ জার্নালে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসি, সারাদিনের যা খবরাখবর গণমাধ্যমকে মুখরিত করে রাখে সেসব নিয়ে আসি। আমাদের সাথে ৭১ জার্নালে থাকেন অতিথিরা, যারা খবরের মানুষ, খবরের পেছনের মানুষ। তবে ৭১ জার্নাল শুরু করতে চাই বরাবরের মতোই আজকের সংবাদ শিরোনাম দিয়ে। ২-১ সন্ত্রাসীর জন্য দেশে জরুরি অবস্থা জারির কোনো প্রয়োজন নেই, সংসদে প্রধানমন্ত্রী। চৌদ্দগ্রামের ঘটনায় হুকুমের আসামি খালেদা জিয়া, গাজীপুরে বাসে আগুন, শিশুসহ দগ্ধ ৬ জন। চলমান পরিস্থিতিতে সর্বোচ্চ শান্তির জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছে ১৪ দল। শাহজালালে বিপুল ভারতীয় জাল মুদ্রা উদ্ধার, ভ্রমণ সনদ নিয়ে ঢাকায় এসেছেন আটক ব্যক্তি। ৫৮ জন যাত্রী নিয়ে নদীতে বিধ্বস্ত ট্রান্স এশিয়া এয়ারলাইন্সের বিমান, নিহত ২৫, এখনও নিখোঁজ ১৮ জন। আজকে আমাদের সাথে ৭১ জার্নালের টেবিলে যোগ দিয়েছেন বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমিন গাজী এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আপনাদের দুজনকে ৭১ জার্নালে স্বাগত জানাচ্ছি। আমার দুজনই অনেক শ্রদ্ধেয়, অনেক বর্ষিয়ান সাংবাদিক আপনারা দুজনেই। আপনাদের কাছে আজকে আমি প্রশ্ন করে শুরু করতে চাই। কি দিয়ে শুরু করব বলেন তো? আজকের অনুষ্ঠান কি আলোচনা আমাদের করা উচিত? প্রথমত আপনি যে বর্ষিয়ান সাংবাদিক বললেন, এতে বয়সটা বেশি মনে হচ্ছে, প্রায় আমরা বৃদ্ধের কাছাকাছি চলে গেছি। আমার শ্রদ্ধেয় সাংবাদিক, শ্রদ্ধার পাত্র আপনি, আমাদের শ্রদ্ধার পাত্র। সেটা চাইতো কি দিয়ে শুরু করবেন? এটি গত প্রায় ১ মাস যাবত আমি নিজেও টকশো করি, এটা মানে প্রতিদিন একই বিষয় নিয়ে কথা বলতে বলতে এক ধরনের ক্লান্ত বোধ করছি। মানে আমার খুব জানার আগ্রহ যে সমাধান কোথায়, সমাধান কোথায়, সমাধান কোথায়, এই প্রশ্ন দিয়ে গত ২৫-৩০টি দিন পার করে দিচ্ছি। আমি আপনাকে মিথিলা বলে, আপনি এই ৩০ দিনে ক্লান্ত, কিন্তু যুগের পর যুগ ধরে এই ধরনের সংঘাত চলছে, এরকম দেশের সংখ্যা পৃথিবীতে অনেক। ধরুন প্যালেস্টাইনের কথা, ভয় দেখাচ্ছেন না? না, আমি ভয় দেখাচ্ছি না, কারণ আমি বাঙালির উপরে সাংঘাতিক আস্থা রাখতে বিশ্বাসী। এই দেশটি মাত্র ৯ মাসে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এটা যেমন একটা ইতিবাচক দিক। আবার একই সঙ্গে পৃথিবীতে অনেক অনেক দেশ আছে যারা দীর্ঘকাল ধরে সংগ্রামের মধ্যেই এর চাইতে ভয়াবহ সংকটের মধ্যে দিনাতিপাত করছে। আপনি অন্তত 10টি দেশের নাম বলতে পারবো এই মুহূর্তে। আফগানিস্তানের কথা বলুন, ৯৮ থেকে শুরু হয়েছে, পাকিস্তানের সংকটটি দীর্ঘকাল, কিংবা সিরিয়ার কথা বলুন, কিংবা তার পাশে আরেকটু ইরাকের কথা বলুন, এরকম আফ্রিকান অনেক দেশের কথা বলুন। সেই হিসেবে বাংলাদেশের যে সন্ত্রাস, যে ঘটনা ইত্যাদি, দুঃখজনক হলো সত্য যে এই বাস্তবতাগুলো আমাদেরকে মুখোমুখি হতে হচ্ছে এই মুহূর্তে। কিন্তু আমি মনে করি না যে এটি বাংলাদেশের একটা দীর্ঘদিনের সমস্যা হবে। বাংলাদেশের মানুষ এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে কখনোই করে ফেলে না, একসাথে মিলিয়ে ফেলে না। একটা না একটা সময় গিয়ে সন্ত্রাসী আর দেশের মানুষের মধ্যে যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা সবসময় একটা পথ বেছে নেয়। আমরা দেখেছি। আপনি যে দেশগুলোর নাম বললেন, সেই দেশগুলোর নাম শুনেই ভয় লাগছে, কারণ পাকিস্তানের মতন একটি ব্যর্থ রাষ্ট্রে বাংলাদেশ পরিণত হোক, বা আফগানিস্তানের মতন, ইরাকের মতন একটি দেশ, যাতে আসলে গণতন্ত্র নিজেদের আপনি মিথিলা কতগুলো বাস্তবতাকে আপনি এড়াতে পারবেন না। তার বাস্তবতাগুলোর মধ্যে একটি হচ্ছে গ্লোবালি যে এখন একটা পরিবেশ বিরাজ করছে, আপনি তো তার থেকে আলাদা না। আপনাকে দেখতে হবে, আপনি পৃথিবীর এখন 8th largest country by population. You are the 3rd largest Muslim country in the world. আপনার ডেমোক্রেসি এখানে স্টিল ফ্রিজাইল, ভঙ্গুর, রুটস নেয় নাই। আপনার এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখন অত্যন্ত দুর্বল। আপনার পলিটিক্যাল পার্টিগুলো এখন ইনস্টিটিউশন হিসেবে দাঁড়ায়নি। এই সমস্ত বাস্তবতার মধ্যেও বাংলাদেশের নিরবচ্ছিন্ন গণতন্ত্র চলেছে গত 3 দশক। আমি মনে করি এটা একটা রিয়ার এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু এর বাইরে অনেক ইতিবাচক ভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা চলছে, এরকম দেশও আছে। বলেন, একটা নাম বলেন। না, মুসলিম কান্ট্রি ডেমোক্রেটিক্যালি চলছে, একটা নাম বলেন। আচ্ছা, যেই শর্তগুলো আপনি দিলেন, শুনেন, এর মধ্যে বাংলাদেশকে বলা হচ্ছে সম্প্রতি CNN এর
ফাইন্যান্স টিম বলেছে যে নেক্সট কয়েকটা কান্ট্রি যে উন্নতি করবে তার মধ্যে একটি বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। 6% জিডিপি হচ্ছে এরকম 11টি দেশের মধ্যে বাংলাদেশ। সেরকম একটি বাংলাদেশই তো দেখতে চায় বাংলাদেশের মানুষ। আনফরচুনেটলি আপনি আর আমি গাজী ভাই দেখতে চাইলে তো হবে না। কে কে দেখতে চাচ্ছেন না জনাব গাজী? আমি সেটা একটু জানতে চাই। শ্যামল দত্ত বলছেন আমিও দেখতে চাই, উনিও দেখতে চান, আপনিও দেখতে চান, তাহলে কে দেখতে চাইছে না আপনার কি মনে হয়? এটা যদি আপনি বাংলাদেশের, প্রথমত আমি আমার একটা পরিচয়টা একটু ঠিক করে নিই, আমি আসলে সাবেক সভাপতি। আচ্ছা, আর একাংশ না বিএফুজের সাবেক সভাপতি। আচ্ছা, একাংশটা যখন সাবেক হয়ে যেত না, একাংশ না দিলে ভালো হয়। যাই হোক, এই কে দেখতে চায় না এই প্রশ্নের উত্তর আমার মনে হয় 16 কোটি মানুষই দেখতে চায় না, আবার 16 কোটি মানুষই দেখতে চায়। কাকে বলবো কাকে বলবো না এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছি। আপনি দেখেন আজকে যারা সরকারি দলে আছে বা যারা সংসদে বিরোধী দল না, এমনি বিরোধী দলে আছে, আবার ওনারা যখন সরকারি দলে থাকে আবার যখন বিরোধী দলে থাকে, আপনি জাস্ট খালি চেহারাটা বাদ দিয়ে আপনি কথাগুলি নিয়েন, দেখবেন যে কোনো পরিবর্তন খুঁজে পাবেন না। আমাদের দেশের বড় সমস্যা হলো আমরা যখন যেভাবে ক্ষমতায় এসেছি বা যখনই ক্ষমতা থেকে যাওয়ার চিন্তাটা একটু ব্যামরম ভুলে যায়, যা আমার যে যাওয়া উচিত একটা সিস্টেমের মধ্যে আমি চলে যাব, আবার আরেকজন আসবে বা আসতে পারে, বা গণতন্ত্রে হারার একটা কেউ হারবে কেউ জিতবে, এটা আমরা কেউ মানতে চাই না। আর এই মানতে চাই না বলেই আমাদের মধ্যে সমস্যাগুলি প্রতিনিয়ত তৈরি। মানে এই সমস্যা, যে সমস্যা চলছে সেটিও কি এখন এরকম মানতে না চাওয়ার সমস্যা? অবশ্যই আমরা প্রত্যেকে মনে করি প্রত্যেকের জায়গায় ঠিক আছে, আমরা যেখানে আছি সেখান থেকে ঠিক আছি। সুতরাং এই যে প্রত্যেককে নিজেকে ঠিক মনে করা, এবং কেউ যদি এসে সমঝোতা করতেছে সেটাও মানতে চাই না। যে না, রাজনৈতিক ভাবে কেউ যদি নিজের অবস্থান অনড় রাখেন, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, মানে সেটি তো রাজনীতিবিদদের কাজ, তারা রাজনীতি করবেন, তারা ক্ষমতায় আসবেন, ক্ষমতার বাইরে যাবেন। কিন্তু সমস্যাটি হচ্ছে আমি যেটা বলতে চাইছি জনাব গাজী, আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে যে সমস্যাটা সবচেয়ে বেশি করে বোধ করছি এই মুহূর্তে, কে ক্ষমতায় আছেন, কে ক্ষমতায় থাকবেন না, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে আমি প্রতিদিন বাড়ি থেকে বের হতে ভয় পাই। আমি ভয় পাই আমার সন্তান যখন নিচে খেলতে যায়, আমি ভয় পাই যখন আমার পরিবারের কেউ তার কাজে বের হয়, আমি ভয় পাই আমার মা বাবা ভাই বোন যারা যেখানে দূরে আছেন, চোখের সামনে নেই, তারা নিরাপদে আছেন কিনা। এই ভয়টা আমরা অতীতেও পেয়েছি, এখনো পাচ্ছি, এবং আমরা অতীতে অনেক সময় পেয়েছি। আমরা যদি একটা সিস্টেমে যদি না আসতে পারি, একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি মিলে যে সকলে যদি একমত হয়ে যদি না আসতে পারি, তাহলে এই ভয়টা আমার মনে চলতেই থাকবে। এই ভয় থেকে আমরা বেরোতে পারবো না। আজকে আমি যত কথাই বলি না কেন যে আজকে যে আমরা এই 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাব, 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাব, 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাব, এটি সম্ভব নয়। সম্ভব নয় মানে আপনি তো প্রত্যেকটি বাড়িতে একটা করে পুলিশ রাখা সম্ভব নয়, প্রত্যেকটি গ্রামে আপনি করা সম্ভব নয়। 68,000 গ্রাম, আপনি অনেক, বাংলাদেশ ছোট দেশ, তারপরেও পপুলেশন খুব বেশি, আর এখানে পরস্পরের সাথে পরস্পর সম্পর্ক রয়েছে। হয়তো 2 দল করে, দেখা একই আত্মীয় স্বজন, বা 2 ভাই 2 দল করে, এরকম বহু জায়গায় আপনি খুঁজে পাবেন। তো কাজেই সমস্ত কিছু মিলিয়ে আপনি চাইলেই অ্যাভয়েড করতে পারবেন। কি সমাধান করতে পারবে? এই সমাধান তো এটি সম্ভব না, গত 1 মাস ধরে আমরা বলতে হয়ে গেছে। সমাধান তো খুব পরিষ্কার। সমাধান হলো যে অতীতে যাই হয়েছে, এখন তো আলোচনার মধ্য দিয়ে আমাদের একটা জায়গায় পুষতে হবে, একটা জায়গায় যেতে হবে, এবং 2 পক্ষকে উদার হতে হবে, খোলা মন নিয়ে, যে যা আবার হয়েছে আমরা আর সংঘাত চাই না, আমরা শান্তিতে ফিরতে চাই। সুতরাং আসেন সবাই মিলে আলোচনা করে ঠিক করি কিভাবে এটাকে সম্ভব, যাতে ফরএভার, আমি বলতেছি ফরএভার, মানে এমন একটা ব্যবস্থা আমরা চালু করি, সেটা কেয়ারটেকার নাম হলে কি আমি কোনো নামও দিতে চাই না, আমরা এমন একটা জায়গায় পৌঁছি যে এই সিস্টেমটা সবসময় চলবে, এর তো কোনো ব্যত্যয় কেউ ঘটাতে পারবে। আমি এই জায়গাটা আমি আসছি আপনার কাছে, কিন্তু এই জায়গাটি খুব সুস্পষ্টভাবে বুঝে নিতে চাই, আমি নিজেও আসলে বুঝতে চাই। সেটি হলো যে আপনি বলছেন যে একটা আলোচনার মাধ্যমে একটি পথ সুগম করতে হবে। এখন এই আলোচনাটি আসলে ঠিক কিভাবে হতে পারে? মানে ধরুন যদি কালকে সকাল থেকে একটি আলোচনা শুরু হয়, আলোচনা শুরুর প্রক্রিয়া হয়, কি হতে পারে? মানে কি হলে আপনার মনে হয় যে এই মুহূর্তে সমাধানটি সম্ভব? এখন আপনি 2টি পক্ষ কি, এক পক্ষের দাবি হলো যে একটি নির্বাচন করতে হবে, মধ্যবর্তী নির্বাচন, সেটা কেয়ারটেকার সরকারের মধ্যে দিয়ে করতে হবে। জি,
এখন সরকার বলছে যে এটা কোর্টের অর্ডার হয়েছে, আমরা সংসদে বাতিল করছি, এটা আর তত্ত্বাবধায়ক সরকার হবে না সংবিধানের অনুসারে। এখন তারা বলতেছে যে হইতে হবে। আচ্ছা যাই হোক, তত্ত্বাবধায়ক না হলে আমরা কি করতে পারি? আমরা আরো পদ্ধতি বের করতে পারি, যেমন দেখলাম যে সেই আলোচনাটি আমরা বুঝতে পারি। এই আলোচনা তো এই জায়গাটাই আমাদেরকে বুঝতে হবে। একটা নিরপেক্ষ নির্বাচন মানে যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত না, জি জনগণ, সেই নির্বাচন নিয়ে আমি যেটা বলতে, আমরা নির্বাচন ব্যবস্থাটাকে এমনভাবে সাজাবো, যেমন ভারতে আপনি দেখেন নির্বাচন হলে 15 দিন পরে গণি রেজাল্ট দেয়, এই নিয়ে কিন্তু কেউ কোনো প্রশ্ন তোলে না। এমন একটা পদ্ধতি আমরা তৈরি করব যে এই নির্বাচন ব্যবস্থা নিয়ে আর কোনো কথা বলবো না। আমার প্রশ্ন একটু কথা বলার সুযোগ দেওয়া উচিত। অবশ্যই আমি আবারও স্পষ্ট হতে চাইবো। স্পষ্ট হতে চান, কিন্তু কিছু কিছু কথা আছে এগুলো একটু মনে হয় ব্যাখ্যা দরকার আছে। এই কারণে বলছি, ভারতের উদাহরণ দিচ্ছি। আমরা নির্বাচনে আমরা ক্ষমতা থেকে যেতে ভয় পাই, এগুলো মানে একটু সংশোধন করা দরকার। বাংলাদেশে এই যে ধরুন 90-এর পর থেকে একটি বার শুধুমাত্র শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছে, সেটা হচ্ছে 2001 সালে। মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। 13 জুলাই 2001 বঙ্গভবনে ক্ষমতা হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে পতাকাটি নামিয়ে দিয়ে বাসায় চলে গেছেন। ক্ষমতা হস্তান্তরের নজির নেই বাংলাদেশে, এটা ঠিক না। এই একবারই ছিল, এর আগেও হয়নি, পরেও হয়নি। দুর্ভাগ্যজনক হচ্ছে সেটির অভিজ্ঞতা খুবই খারাপ। যখন আমরা বঙ্গভবনে, আমি নিজে তখন উপস্থিত ছিলাম সাংবাদিক হিসেবে কভার করার জন্য, আমরা যখন গেট পর্যন্ত এসেছি, এক ভদ্রলোক বললেন যে আমি এই মুহূর্ত থেকে চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি, আমার নাম এম মুহাদ্দিস, এই নেন একটা তালিকা, 13 জন সচিব বদলি। সংবিধান বলে তখনকার পর্যন্ত যে কেয়ারটেকার সরকার মানে হচ্ছে একজন উপদেষ্টা থাকবেন এবং তার 10 জন, একজন চিফ অ্যাডভাইজার থাকবেন, 10 জন উপদেষ্টা থাকবেন। তখনও 10 জন উপদেষ্টা শপথ নেয়নি, তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটই হয়নি। সারা দেশ জুড়ে শুরু হয়ে গেল সন্ত্রাস, সংখ্যালঘুদের উপর নির্যাতন। এইভাবে আমরা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছি, এইভাবে আমরা নির্বাচন কমিশনকে ধ্বংস করেছি। আপনি ভারতের উদাহরণ দেন, ভারতের নির্বাচন কমিশনের কোনো একটি ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছে এরকম কোন রাজনৈতিক দল আছে? আমরা তো ভারতের ফাদাররা সেই প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করেছেন। হিমাচল প্রদেশের চিফ মিনিস্টার প্লেনে ছিলেন, ওই অবস্থায় হিমাচল প্রদেশের সরকার ভেঙে দিয়েছে নির্বাচন কমিশন। ভেঙে দেওয়ার পর চিফ ইলেকশন কমিশনারের কাছে কমপ্লেন জানাতে এসছে যিনি মুখ্যমন্ত্রী। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, আপনি যে আসলেন এই যে প্লেনে, আপনি তো এখন চিফ মিনিস্টার না, আপনি টাকাটা কে দিয়েছে? বলছে আমি সরকারি এখনো আছি। বলছে এই টাকাটা এখানে পে করে তারপর এখান থেকে বেরোবেন রুম থেকে। দিস ইজ কল ইনস্টিটিউশন। এমনিতে ইনস্টিটিউশন দাঁড়ায় না। আর আমরা কি করি? আজিজ মার্কা, অমুক মার্কা, তমুক মার্কা। একটা দেশে ভোটার লিস্টে 1,60,00,000 ভুয়া ভোটার। ক্যান ইউ ইমাজিন ইট? এটা আমাদের জরিপ না, এটা বিদেশি আন্তর্জাতিক সংস্থার জরিপ। সেই ধরনের দেশের মধ্যে আপনি ইনস্টিটিউশন বিনির্মাণ করবেন না। আপনার এমনি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপে বিদ্যুৎ গতিতে চলতে থাকবে, সেটি কি হয়? কিন্তু যেই কথা রুহুল আমিন গাজী বলছেন, শ্যামল দত্ত, আমি এখনো বলিই নাই। না আমি যে জায়গায় ঢুকছে আমি ওখানে ওই জায়গায় ঢুকি না, ওই জায়গায় না, আপনি যে জায়গায় এর আগে ছিলেন সেই জায়গাটা একটু জেনে নিন। শেষ হলে আমি আবার এটা বলি। জি, আমি একটু ছোট্ট করে শুনে নিয়ে, বা হয়তো আপনার কাছ থেকে পরে শুনতে পারি, আমি বিরতিতে যাব। প্রশ্নটি হলো যেটি জনাব রুহুল আমিন গাজী বলছেন যে এখন একটা আলোচনা করতে হবে। কার সাথে কার? না, এই প্রশ্নটি আমার আসলে আমি এই জায়গাতে স্পষ্ট হতে চাচ্ছিলাম যে রুহুল আমিন গাজী স্পষ্ট আমি একটু করি। পৃথিবীতে কোথাও দেখেছেন যে সমস্ত জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, আইএস এর সঙ্গে কি কেউ আলোচনা করছে? তালেবানদের সঙ্গে কি পাকিস্তান যখন ওই যে আপনার পেশোয়ারে এতগুলো স্কুলের স্টুডেন্ট মেরে ফেললো, তাদের সঙ্গে আলোচনা করেছে? কি করেছে? তারা বরং স্ট্রং পদক্ষেপ নিয়েছে। যে কজন জঙ্গি কারাগারে ছিল সবার ফাঁসি নিশ্চিত করেছে। একটা ডেমোক্রেটিক কান্ট্রি পাকিস্তান, সেখানে তারা সামরিক আদালত চালু করেছে দ্রুত বিচারের জন্য। মোর স্ট্রিনজেন্ট পদক্ষেপ নিয়েছে, মোর স্ট্রং ল করেছে। বিকজ সন্ত্রাস কখনো সংলাপ দিয়ে আপনি ইয়ে করতে পারবেন না। আপনাকে সন্ত্রাসের পথ বন্ধ করতে হবে, তারপরে না, আমি আপনার কাছে এইমাত্রই আসছি এবং এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে, সেই প্রশ্নের উত্তরটি অনেকক্ষণ ধরে খুঁজছি। আমি আরো একবার আপনার কাছে খুঁজবো। এই বিরতির পর আসি, তাহলে মাঝখানে থামাতে হবে না, ততক্ষণে তো হারিয়ে যাবো আর কি। না, কিন্তু বিরতি আমাকে এখন নিতেই হবে। হারাতে দেব না, আপনি থাকবেন, এখানেই থাকবেন। শ্যামল দত্ত আপনাকে হারাতে দেবেন না। আমরা আসছি এক্ষুনি, কারণ বিরতিটি নিয়ে আসলে আমাদের আলোচনার সুবিধা হবে। 71 জানুয়ারি বিরতি।
পরিস্থিতিতে সর্বোচ্চ শান্তির জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছে 14 দল। শাহজালালে বিপুল ভারতীয় জাল মুদ্রা উদ্ধার, ভ্রমণ সনদ নিয়ে ঢাকায় এসেছেন আটক ব্যক্তি। 58 জন যাত্রী নিয়ে নদীতে বিধ্বস্ত ট্রান্স এশিয়া এয়ারলাইন্সের বিমান, নিহত 25, এখনো নিখোঁজ 18 জন। একাত্তর জার্নাল এবং আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে মিথিলা ফারজানা। বার্তা কক্ষের সর্বশেষ সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এর মধ্যে জনাব রুহুল আমিন গাজী, আমি আবারও আপনার কাছে প্রশ্নটি করতে চাই, যদি আগামীকালকে সকাল থেকেই শুরু হয় সমাধানের কোনো প্রক্রিয়া, আমি আপনার কাছে খুব সুনির্দিষ্ট করে জানতে চাইব যে কোনটি হতে পারে, আপনি কোন আহ্বানটি শুনলে মনে করতে পারেন যে কালকে আসলে সমাধান হয়ে যাচ্ছে? আগে আসি, শ্যামলদা যে কিছু কথা বলেছে, উনি তো বিশ্বের সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক আন্দোলনকে ওই জায়গায় ঢুকিয়ে দিয়েছে। তো আমি জানি না উনি কিভাবে, তাহলে তো আমরা 96 সালের আন্দোলনকে ওই জায়গায় ঢুকাইতে হবে, আরও 2006 সালের আন্দোলনকে ওই জায়গায় ঢুকাতে হবে। মানে বিভিন্ন সময়ে বিভিন্ন, আজকে যারা ক্ষমতাসীন তখন যারা বিরোধী আন্দোলন করেছে সেগুলিকেও আইএসআই মিলে ওগুলি ওই একই কারণে ঢুকাতে হবে। বাংলাদেশের বর্তমান যে আন্দোলন, এইরকম আন্দোলন বাংলাদেশে বহুবার হয়েছে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন আগে 173 জন হত্যা করেছে, আরেকবার 130 দিন করেছে ক্ষমতা থেকে আসার পরে। এটা নতুন ঘটনা নয়। কাজে আপনি একটি গণতান্ত্রিক আন্দোলনকে, একটি বৃহত্তম জোট যারা গণতন্ত্রের জন্য একটা পদ্ধতিকে আবার স্টাবলিশ করার জন্য আন্দোলন করছে, সেটাকে আপনি আইএসআই বা সন্ত্রাসী আন্দোলন বলবেন, এটা কোনোভাবেই ঠিক নয়। আজকেও পুলিশের গুলিতে 3 জন মারা গেছে, 3টি লাশ উদ্ধার হয়েছে আজকেও। আপনি দেখেন বেগম খালেদা জিয়া 2বার ফুল টাইম প্রধানমন্ত্রী, আরেকবার সামান্য সময়ের জন্য, 3বারের প্রধানমন্ত্রী বাড়ির সামনে প্রজন্ম লীগ গতকাল গিয়ে রিভলভার দিয়ে কোথায় গালাগালি করে গুলি করতে গেছে। পুলিশ থেকে ধরে সাইডে নিছে, সাংবাদিকরা প্রশ্ন করছে, কয় পাগল, চেক করে দেখা গেল পিস্তলটা তার লাইসেন্স করা। তো পাগলের পিস্তলটা নিয়ে নেন, লোড করা পিস্তল না, তাকে এক সাইডে সরিয়ে দিয়েছে। আপনি কলেজের ছাত্রদেরকে নিয়ে ইউনিভার্সিটি পোলাপান মিছিল করাচ্ছেন, বিদ্যুতের লাইনটি কেটে দিয়েছিলেন, এখন আবার ডিশ এবং ইত্যাদি অন্যান্য সংযোগগুলি এখনো বিচ্ছিন্ন আছে। এই ধরনের গণতান্ত্রিক আন্দোলন এরশাদের আমল হয়েছে, বিভিন্ন রাজনৈতিক জোটের আন্দোলন হয়েছে। মানে এই যে পেট্রোল বোমা, আপনি বেগম খালেদা জিয়া 96 সালে উনি বললেন যে হাসিনা স্যার দেন, বেগম খালেদা জিয়া 96 সালে এবং 2006 সালে একইভাবে কিন্তু পদত্যাগ করে বিদায় নিয়েছে রাষ্ট্রপতির কাছে, যেটা নিতে হয়, ক্ষমতার ছেড়ে চলে গিয়েছে। 91 সালে বিদায় নিয়েছে, না 96 সালে, 96 সালে এবং 6 সালে। এখন কথাটা হলো যে আপনি এই 2006, হ্যাঁ 2006 এর পরে তো সেটা তো কিভাবে বিদায় নিয়েছে না, সেটা যাই হোক, উনি সিস্টেমে প্রেসিডেন্টের কাছে ক্ষমতা দিয়েছেন, সেখানে তো প্রেসিডেন্টের কাজ না, যিনি প্রেসিডেন্ট তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান। না, সেটা তো অনেক পরে ঘটনা। প্রেসিডেন্ট তো সেখানে যিনি প্রেসিডেন্ট তিনি তত্ত্বাবধায়ক সরকার। না সেটা আমি জানি, বলতে দেন আমাকে। একই রকম না একই রকম এই কারণে যে আমরা KM হাসান যখন প্রধান বিচারপতি ছিলেন, তাকে আওয়ামী লীগ কেয়ারটেকার চিফ মানলেন না, যে KM হাসান যদি কেয়ারটেকারের প্রধান হয় তাহলে আমরা নির্বাচনে যাব না, এবং গেলেন না। মানে তখন কি বিচারপতিদের বয়স বাড়ানোর একটা ব্যাপার ছিল বোধহয়? সেটা তো আগে, সেটা তো ভিন্ন প্রেক্ষাপট, বিচারপতিদের বয়স বাড়ানোর জন্য তো বিচারপতি, সেটা হতে পারে, আমি তো মানে দেখেছি, হ্যাঁ বিচারপতিদের বয়স বাড়াইছে, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু KM হাসানকে থাকলে নির্বাচনে যাবে না, এবং তারা একবার মনোনয়নপত্র ফাইলও করেছিল, সেটা উড্ড করেছে, জান নাই। আবার দেখেন এরশাদের আমলে 86 সালে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম নির্বাচনে গেলেন, বিএনপি যাবার কথা ছিল, যায় না। এরকম ঘটনা কিন্তু আমাদের রেখে আছে। আবার এরশাদের আমলে কোনো দলেই যায় নির্বাচনে, আসম আব্দুর রব কিন্তু বিরোধী দলের নেতা হয়েছিল, সে আবার একটা পার্লামেন্ট গঠন করে সেখানে মাঝখান দিয়ে এরশাদের আমলে আবার যে ফারুক না রশিদকে আবার সম্পর্ক না সম্পর্ক কেন না, বাংলাদেশের ধারাবাহিক যে নির্বাচনের পদ্ধতিগুলি সবসময় সব দল যে নির্বাচনে যায় সেটাও না, কখনো কখনো যায় না, কখনো কখনো যায়, এটা হিস্টোরিক্যালি এইভাবে চলে আসছে। যেই কারণে আমি বলেছিলাম যে এগুলি একটা স্থায়ীভাবে আমাদের এক জায়গায় পুষতে হবে।
আচ্ছা। আপনি কেয়ারটেকারের জন্য আন্দোলন করতে গিয়ে 173 জন হত্যা করলেন, সবকিছু করলেন। না, এখন আপনি ক্ষমতা এসে কি ওয়ান কাইন্ড অফ কেয়ারটেকারের মাধ্যমে আপনি ক্ষমতা আসলেন, আসার পরে আপনি একটা জাজমেন্ট দিছে, আপনার শর্ট জাজমেন্টে ছিল যে 2 টার্ম পর্যন্ত এটা করা যেতে পারে, তবে চিফ জাস্টিস বা বিচারপতিরা থাকবে না। যাই হোক, আপনি কিন্তু এটাকে বাতিল করে দিলেন। না জনাব গাজী, আমি একটি প্রশ্ন করতেই হবে আমাকে। জি না না, একটি জিনিস আমাকে একটু স্পষ্ট হতেই হবে জনাব গাজী, সেটা ছোট্ট একটি প্রশ্নের উত্তর। বাকি ঐতিহাসিক যে তথ্য সে বিষয়ে সামাল দত্ত যা বলার বলবেন। আমার একটি খালি জানার আগ্রহ, সেটি হচ্ছে আপনি বলছেন 173 দিন হরতাল ছিল, 130 দিন হরতাল ছিল। হরতাল হয়তো এবার তার চেয়ে কমই হয়েছে, কারণ এবার 30 দিনই অবরোধ ছিল, তার মধ্যে 3 থেকে 4 দিন হরতাল হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, পেট্রোল বোমা এবং ককটেল তখন হয়েছে 56 জন দগ্ধ, 60 জন দগ্ধ, এগুলো কি হয়েছে? পেট্রোল বোমা তখনও হয়েছে, গান পাউডার দিয়ে ভাত জ্বালানো হয়েছে, পুরো ভাত পেট্রোল বোমা কখন না না, তখনও পেট্রোল বোমা মারা হয়েছে, গান পাউডার মারা হয়েছে, বিভিন্ন সময় করা হয়েছে, এগুলো অস্বীকার করা যাবে না। মানে এটা কোন সময়, যদি আমাকে, আমি শুধু জানার জন্যই বলছি। এগুলি সব সময় হয়েছে, সব হরতালের সময় হয়েছে, বাংলাদেশ আমলে এগুলি সব হরতালের সময় একই চিত্র। পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে সেমন দগ্ধ আপনারা তো সাংবাদিক, পেট্রোল বোমা সব সময় হয়েছে, গান পাউডার দিয়ে গাড়ি চালানো হয়েছে। না না, আমি শেষ করি না, আমি শেষ করতে পারি, তাহলে আমি শেষ করতে পারি। গাজী ভাই নাহলে আবার নিরপেক্ষতার প্রশ্ন তুলবেন। না না, ওনাকে যথেষ্ট সময় দেওয়া। না না, এমনিতে তো আপনাদেরকে একটু বেশি সময় দেয়, সেটা তো আমরা মেনে, আমি তো দেখলাম বরং এতক্ষণ আপনারাই আপনাদেরকেই আমরা তো মেনে নেই, আমাদের সময় এলে ওই ব্রেকে চলে যায়, বুঝছেন না, মানে এমন একটা টাইমে যায় ওই সময় ব্রেকে যেতে হবে, এই মধ্যে উনি আবার একটু বুলেট যাক, তাইলে আবার সামনে আপনাদের সময় মানে কোনটি জানা বললাম রাজি, এবং আপনারা কোনজন এবং আপনারা কোনজন, না না, সেটা আমরা বুঝতে পারি। আপনারা বুঝেই চালান, আমরা আবার বুঝেই কথা বলি আর কি। তবু আসি, আসতে হয়, আসি, যা বলা যায় সেটাই বললাম, না আসলে নাই, এই অবস্থার মধ্যে আছি আর কি। তো আমি যে জায়গাটা আসছিলাম সেটা হলো এই যে আমাদের বাংলাদেশে হরতাল অবরোধের যে ঘটনাগুলি বংশ পরম্পরায় কখনো বাড়ছে, কখনো কমছে, বা মোরলেস হয়েছে, কিন্তু পাকিস্তান আমলের চিত্রটা আবার ভিন্ন ছিল। পাকিস্তান আমলের চিত্র যেমন টিয়ার গ্যাস ছিল সর্বোচ্চ অস্ত্র, মাঝে মাঝে গুলি করে মারা নেয়, রেয়ার কেস। লাঠি পেটা আমরা বেশি খেয়েছি, টিয়ার গ্যাস খেয়েছি, তখন টিয়ার গ্যাসটা আবার তেজ ছিল বেশি, এখন টিয়ার গ্যাসে এমন তেজ নেই, তখন টিয়ার গ্যাস সাংঘাতিক, একটা খাইলে বোঝা যেত আর কি। এখন জিনিসটা হলো যে আপনি বর্তমানে আমরা যেরকম গুম খুন দেখতেছি, যে পুলিশ ধরে নিয়ে যেভাবে ক্রস ফায়ারের নামে মেরে ফেলে, এইটা কিন্তু আমরা অতীতে দেখিনি। একটু একটা ঘটনা, এটি নতুন সংশোধন হয়েছে। আবার যেভাবে মানুষ পুরা যাচ্ছে, এইটু অতিরিক্ত হচ্ছে, এইটু আবার নতুন হয়েছে, আগে কিন্তু এতটা হয় না, এত ব্যাপক হয় না, এইটাও নতুন। সেই কারণে আমার দৃষ্টিতে আমি সবখানি বলি যে আমি দুটারই কন্ডেম করি। মানুষ পুড়িয়ে মারাটা আমি যেমন নিন্দা করি, আবার তেমনি ক্রস ফায়ারের নামে গিয়ে আপনি ধরে নিয়ে একজনকে হত্যা করবেন, সেটাকে আমি নিন্দা করি। আমি দুইটাই নিন্দা করি। এবং সেই কারণেই আজকে যে আন্দোলনটি 20 দল করেছে, বা 20 দলীয় জোট যে আন্দোলনটি করছে বিএনপির নেতৃত্বে, সেখানে আজকে আপনাকে তো একটা সমস্যার সমাধান তো করতে হবে। মিছিল করাবেন বা ইয়ে করাবেন, হেল্প আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি জনাব গাজী এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই, কিন্তু আমার প্রশ্নটি আবার যদি একবার আপনি মাথায় রেখে বলেন, আর জনাব শ্যামল দত্ত এরপরে নিশ্চয়ই আরো বেশি করে আমাকে বলবেন যে ওনাকে সুযোগই দিচ্ছি না, কিন্তু আমি আরো একবার আপনাকে প্রশ্নটি রাখছি, আগামীকাল সকালে কোন আহ্বানটি আসলে আপনি মনে করবেন যে সমাধান হয়ে গেছে সমস্যার? না, একটা অর্থবহ সংলাপের আহ্বান আসতে পারে। সেটি কার কাছ থেকে? প্রধানমন্ত্রী? অবশ্যই সরকারের কাছ থেকে আসতে হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে? জি, অর্থবহ সংলাপ কার সাথে? বিরোধী দলের সাথে, 20 দলীয় ঐক্য জোটের সাথে একটি অর্থবহ সংলাপ কি বিষয়ে? নির্বাচন পদ্ধতি বিষয়ে। নির্বাচন পদ্ধতি বিষয়ে। এবং আপনি মনে করেন যে এই সংলাপের আহ্বানটি আসলে সমাধান হয়ে যাবে এই সংকটময় সমস্যা? আমি আহ্বান আসলেই সমাধান হয়ে যাবে আমি তা বলিনি। অর্থবহ সংলাপ যদি উদার মন নিয়ে যদি দুই পক্ষ বসে যদি করে, আমি নিশ্চিত যে সংলাপটি করতে হবে। না, আমার কথা আছে কেন, উদার মন নিয়ে বসতে হবে। বাগমানি তাল গাছটা আমার যদি দুই পক্ষই মনে করে, সেটা হবে না। এবং সংলাপের মধ্যে দিয়ে একটি সমাধানে, একটি সিদ্ধান্তে পৌঁছতে হবে, তাহলেই সংকট। আমি মনে করি এই জাতি এই সংকট সমাধানের জন্য এটাই একমাত্র পথ, মানে এবং এটাই হওয়া উচিত। মানে সংলাপের আহ্বান আসাই যথেষ্ট নয়, বরং সংলাপ শুরু হতে হবে, একটি সিদ্ধান্তে পৌঁছতে হবে, তারপরে অবরোধ বা এই সংকট, তারপরে অবরোধ শেষ হবে, আমি সেই কথা বলছি না। এটা তো তাদের পার্ট, তারা কখন প্রত্যাহার করবে না করবে, কিন্তু আমি বলছি প্রক্রিয়াটা শুরু হলে আমরা বুঝতে পারবো যে কোথায় পৌঁছতেছি।
আচ্ছা, আমাদের সাথে আমি শ্যামল দত্ত আপনার কাছে আসছি, কিন্তু একটু বলে রাখি যে আমাদের সাথে আছেন বারিধারা স্টুডিও থেকে অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক। আশা করছি তাকে আমরা বড় পর্দায় দেখতে পাবো। জনাব ইশফাক এলাহি চৌধুরী, আপনি আছেন আমাদের সঙ্গে। আমি একটু শ্যামল দত্তের বক্তব্য শুনে নিয়ে আপনার কাছে আসছি। আপনি যুক্ত থাকুন এবং আশা করছি যে আপনি যে কোনো সময় আমাদের সাথে আলোচনায় অংশ নেবেন। মুশকিল হচ্ছে যে এই অনেকগুলো পুরনো রেফারেন্স দেয়াতে গাজী ভাই হয়তো পুরনো কিছু কথা আমাকে উল্লেখ করতে হবে। 96-এ বেগম খালেদা জিয়া কখনো ক্ষমতা ছেড়ে দিয়ে যাননি। আন্দোলনের মুখে, গণ আন্দোলনের মুখে বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে, ক্ষমতা দিয়ে তারপর যেতে হয়েছে মাত্র 30 দিন মাত্র সরকার চালিয়ে। দ্বিতীয় যে ক্ষমতাটি উনি ছেড়েছেন সেটি 2006 সালে, সেটিও কিন্তু গণ আন্দোলনের মুখে। কারণ হচ্ছে সেটি দেখেন, যেটা কেএম হাসানের ব্যাপারে বললেন, কেএম হাসানের ব্যাপারে কেএম হাসানকে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস বানানোর জন্য কি কি কাহিনী করা হয়েছে আমি ওগুলো তার যাচ্ছে না। আমরা সবাই জানি, মদুদ সাহেব তার বই তো লিখেছেন কিভাবে তাকে দিয়ে এগুলো করানো হয়েছে, বিচারপতিদের বয়স বাড়ানো থেকে শুরু করে যাতে উনি ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস হন। এবং তাকে না মানার পরও সংবিধানে আরও অন্তত 4টি অপশন ছিল। এর পরের আগের ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস, এর পরের অ্যাপিলেট ডিভিশনের সর্বোচ্চ বিচারক, এগুলোতে না গিয়ে পঞ্চম অপশনটা ছিল একমাত্র রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক দায়িত্ব গ্রহণ করবেন। এই সমস্ত জিনিসগুলো তো জানা দেশের কিভাবে ক্ষমতাটা, এবং কিভাবে বঙ্গভবন থেকে যে আপনার সুতোর টানে হাওয়া ভবন থেকে সরকার চালানো হতো, এগুলো তো সব জানা কথা। 22শে জানুয়ারির নির্বাচন, অলরেডি 49 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। মতিউর রহমান নিজামী এবং তারেক রহমান টমান এরা সবাই নির্বাচিত। শুধু আর 11 দিন বাকি ছিল, 11 জানুয়ারি থেকে 22 জানুয়ারি। বিএনপির বহু নেতা আমাদের যারা টক শোতে আসেন তারা বলতেন কোন রকমে 11টা দিন পার করতে দেন, তারপর দেখেন কি করি। সুতরাং আমি এই সমস্ত জায়গায় ক্ষমতা নির্বাচনে সেটা 2006-এর, মানে 2007-এর 11 জানুয়ারি নির্বাচন, 22 জানুয়ারি যে নির্বাচন ছিল 111-এর আনকনটেস্টেড হয়ে গেছিল। আনকনটেস্টেড 49 জন, 49 লেন। আপনি হিসাব নির্বাচন কমিশন থেকে হিসাবটা নিয়ে আসেন। মতিউর রহমান নিজামীকে জোর করে জেতানো হয়েছে, একজন ক্যান্ডিডেট ছিল তারটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে পাবনার। আপনি তো সাংবাদিক মানুষ, জানার কথা এগুলো। যাই হোক, সেই নির্বাচনটি শেষ পর্যন্ত তো ইমার্জেন্সি দিয়ে বাতিল করতে হয়েছে। সুতরাং সেটাও আনইন্টারাপ্টেড ইলেকশন না। যাই হোক, আমি ওই সমস্ত ঘটনায় যাচ্ছি না। আলোচনাটি বলছেন, আপনি সংলাপের কথাটাই বলছেন। সংলাপের আহ্বান এর আগে বারবার প্রত্যাখ্যিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছেন ঠিক আছে আমরা চলেন একটা সর্বদলীয় সরকার করি, না আমরা এটা মানবো না, আসেন যে মন্ত্রণালয় নিতে চান ওটি আসেন, সেটাও মানবেন না। 2014-এর আগে সংলাপ তো আগে, এমনকি 2014-এর 5ই জানুয়ারি নির্বাচনের 2 দিন পরে যখন প্রথম সংবাদ সম্মেলনে গণভবনের লনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তখনও বলেছেন আসেন আমরা এর পরবর্তী নিয়ে সংলাপ করি, কিন্তু সেটির তো কোনো সেই সংলাপ তো না। এখন তো সংলাপের ব্যাপারে বিএনপি বলছে ঠিকই, কিন্তু বাস্তবে দেখেন আপনি বিএনপি বারবার বলছে আমরা এখন সংলাপ সরকার উৎখাত করতে হবে। আপনি লেখালেখি দেখেন। কিন্তু আমি আসবো আবার আপনার কাছে। আচ্ছা, আমি একটু কমরেড ইশফাক এলাহি চৌধুরীর কাছ থেকে এটা একটু ভুলে যাবেন। একটা লাইন বলে দিই। এটা হলো যে বেগম খালেদা জিয়ার কিন্তু যখন আওয়ামী লীগ এবং জামাত ইসলামী ওই সংসদ থেকে পদত্যাগ করে চলে গেলেন, বেগম খালেদা জিয়ার কাছে 2/3 মেজরিটি আসন ছিল না কেয়ারটেকার সরকার বানানোর জন্য। কেয়ারটেকার সরকার বানাতে হলে কনস্টিটিউশন সংশোধন করতে হবে, যেটা 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো। তো এখন ওই নির্বাচনটা শুধু উনি করার পরে নির্বাচন ওত নিয়ে সংসদ ডেকে যেটুকু সময় লাগছে কেয়ারটেকার তৈরি করতে, অতটুকু থেকেই কিন্তু উনি চলে গেছেন। একদিনও কিন্তু বেশি থাকেন নাই। কেয়ারটেকার পাস করার পরে উনি কিন্তু আর একদিনও থাকেন না। বিল যখন পাস হয়ে গেছে, প্রেসিডেন্ট সই করছে, ক্ষমতা ছেড়ে চলে গেছেন। কিন্তু ওনার কাছে কোনো উপায় ছিল না ওই নির্বাচনটা করা ছাড়া। কাজে উনি যেটা বলছেন যে আন্দোলনের মুখে কেয়ারটেকার বিল তৈরি করেছেন। আন্দোলনের কারণে জামাত এবং আওয়ামী লীগ সংসদে পদত্যাগ করে আসার পরে, কারণ 2/3 লাগবে আপনাকে কনস্টিটিউশন করতে, সেই সংখ্যাটা তখন সংসদে ছিল না, কারণ সেইবার বিএনপির অত সংখ্যা ছিল না মানে সংসদে আর কি। তো সেই কারণে ওই নির্বাচনটা করে এটা করতে হয়েছে। আর কেএম হাসানের বয়স বাড়ানো বা ইত্যকার, বা সেখানেও কিন্তু ওই সময় মতোই কিন্তু খালেদা জিয়া পদত্যাগ করে চলে গেছেন। তারপরে যে বিতর্কটা হয়েছে সেটা ধরেন ওই যে আওয়ামী লীগ যেহেতু কেএম হাসানকে মানে নাই, তারপর ইয়াজউদ্দিন সাহেব নিজে হয়েছেন তার অপশনগুলি শেষ করতে করতে, সেটা অন্য জিনিস। কিন্তু খালেদা জিয়া কিন্তু ক্ষমতা ছেড়ে চলে গেছেন ঠিক টাইম মতোই।
জি এবং সেখানে আরেকটা হলো যে একটু কমরেড ইশফাক এলাহি চৌধুরীর কাছ থেকে আসি, উনি অনেকক্ষণ অপেক্ষা করছেন, আমি আবার আসবো আপনাদের কাছেই তো আসবো, কারণ আপনারা আছেন আমাদের সাথে। কমরেড ইশফাক এলাহি চৌধুরী তো অনেকক্ষণ শুনছেন আলোচনায় নিশ্চয়ই কিছু যুক্ত করার আছে আপনার, কিন্তু আপনার কাছ থেকে আমার আসলে যেটি জানার আগ্রহ সেটি হলো যে মানে রাজনীতির বাইরে থেকে সাধারণ মানুষ হিসেবে আমি আসলে জানতে চাই যে এখন আমার নিরাপত্তা কিভাবে আসবে, আপনার কাছে জানতে চাই, আপনি জানেন নাকি সেই উপায়টি? গত 40 মিনিট ধরে আমি যে আলোচনা শুনছিলাম সেটা আপনার একটা ডাইরেক্ট প্রশ্ন ছিল যে ভবিষ্যৎটা কি হবে, কালকে সকালে আমি যদি একটা সংলাপে যেতে চাই তাহলে কি হবে, কি ধরনের আমাদের অ্যাপ্রোচটা হবে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের আরও অনেক আলোচনার মতো এই আলোচনাটাও এই 40 মিনিট ধরে হলো কি অতীতে কি হয়েছে, কে কি করেছে, কে না করেছে, এবং একজনে আরেকজনকে খণ্ডন করা, এইভাবেই আমরা এগিয়ে যেতে পারছি না। বাংলাদেশের এখন আমরা সবাই একটু নিশ্চিতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদেরকে অনেক আশ্বাস দেওয়া হচ্ছে আগামী 7 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে, আগামী 14 দিনের মধ্যে এটা হয়ে যাবে, ঢাকা শহর নিরাপদ হয়ে যাবে। কিন্তু আজকে সন্ধ্যায় আপনি দেখেছেন এই টেলিভিশনে যে আমাদের শহরের উপকণ্ঠই বলা যায় গাজীপুরে মানুষ দগ্ধ হয়েছে। তো এটা এমন একটা পরিবেশে আমরা চলে গেছি। আজকে ডেইলি স্টারে খুব সুন্দর একটা গ্রাফ করে দেখানো হয়েছে যে মানুষ মরছেই না। আগে যেখানে হতো যে রাজনৈতিক দলের সাথে সংযুক্ত যারা, তারা রাজপথে যেত, পুলিশের সাথে হোক বা নিরাপত্তা বাহিনীর সাথে হোক, সংঘর্ষে তারা মারা যেত, বা অনেক সময় রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষে মারা যেত। এখন কিন্তু রাস্তায় বা বাইরে কোনো রাজনৈতিক কোনো দলের নেতাকর্মী নাই। এখন যারা মারা যাচ্ছে তারা কিন্তু অত্যন্ত সাধারণ মানুষ, যাদের সাথে না, কিন্তু কমরেড চৌধুরী জনাব রুহুল আমিন গাজী বলছেন যে এটি অতীতেও হয়েছে, সাধারণ মানুষ বহুবার মারা গেছে, এই চার্টটাতেই পরিষ্কার হয়ে গেছে, এর আগেও বহুবার অনেকে দগ্ধ হয়েছে। কিন্তু এই চার্টে পরিষ্কার হয়ে গেছে যে শুধুমাত্র সংখ্যাই বাড়ে নাই, হত্যা এবং মানুষের আহত হওয়ার সংখ্যাই বাড়ে নাই, ক্যারেক্টারটা বদলে গেছে। যেখানে আগে এটা হতো রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ ছিল, রাজনৈতিক কর্মীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং কিন্তু সেটা শিফট হয়ে এখন চলে আসছে যারা রাজনীতির সাথে একদম জড়িত নয় তারা, কারণ রাজপথে কোনো দলেরই রাজনৈতিক কর্মী নাই। সুতরাং আমরা কেন একজন অর্ডিনারি সিটিজেন হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে কেন আমরা এই নিরাপত্তাহীনতায় ভুগবো, এটা আমার জনতার একটা প্রশ্ন, যার উত্তর রাজনীতিবিদদেরকে দিতে হবে। আপনি বলেছেন যে নিরাপত্তার ব্যাপারে এখন বাংলাদেশ সত্যি দেখেন, ওই প্রথমে আপনি শুরু করেছেন ফ্রেজাইল স্টেট হিসাবে। আমি গতকালকে অন্য একটা অনুষ্ঠানের জন্য আমি গুগল সার্চ করে দেখেছি যে 2008 সালে আমাদের ভীষণ খারাপ অবস্থা ছিল। আমাদের এই নাম্বার ছিল 12, মানে যত কম, 1 নম্বর মনে করেন সোমালিয়া, 2 নম্বর আফগানিস্তান, 3 নম্বর ইরাক, এরকম করে আমাদের অবস্থান নেমে আসছিল 12, পাকিস্তান ছিল 32। এখন 2013 যে সর্বশেষ 2014 স্ট্যাটিস্টিক্সে বাংলাদেশ চলে গেছে 29, পাকিস্তান নেমে আসছে 10, এবং আফগানিস্তান উঠে এখন 8-এ চলে আসছে, যেটা আফগানিস্তান 1-এ ছিল। তার অর্থ হচ্ছে যে আমরা একটা, এই যে আমার যে মনে হচ্ছিল যে আজকে যে তাইওয়ানের যে প্লেনটা ক্র্যাশ করলো, আমরা ফুল পাওয়ার দিয়ে একটা টেক অফ স্টেজে ছিলাম, আমাদের জাতিটা এগিয়ে যাচ্ছিল টেক অফ করতে, হঠাৎ ইঞ্জিন ফেলিয়ার হয়ে আমাদের এখন দেশটা যেন একটা এই তাইওয়ানের এই প্লেনটার মতো মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হয়েছে। আমরা কি সেটা চাই? বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক অবস্থান, বাংলাদেশের অল দ্য এইচডিআই ইন্ডেক্স, যেটা অমৃত সেন বলেছেন যে একটা এনিগমা, যেটা এক্সপ্লেন করা যায় না, বাংলাদেশ এইভাবে এগিয়ে যাচ্ছিল, সেখানে কিছু রাজনৈতিক দলের ক্ষমতা কিভাবে যাবে, ক্ষমতা কিভাবে হস্তান্তর করবে, সেটা এই নিষ্পত্তি করতে গিয়ে কি আমাদের এই সব অর্জন ব্যর্থ হয়ে যাবে? একটা মিনিট আমি বলে নিই যে আফগানিস্তান, আপনার ভারতের থেকে তো শেখার অনেক কিছু আছে। এমনকি আফগানিস্তান, পাকিস্তান যাদের অবস্থা আমাদের থেকে খারাপ, তাদের দেখেন আপনি অস্ট্রেলিয়া আফগানিস্তানে যেখানে কোনো শাসনতন্ত্র ছিল না, সেখানে শাসনতন্ত্র রচনা করে তারা সরকার পরিবর্তন করেছে নির্বাচনের মাধ্যমে এবং শান্তিপূর্ণভাবে কারজাই চলে গেছেন। পাকিস্তানে এত কিছু হচ্ছে, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা ইউনিভার্সিটি কোনোদিন একদিনের জন্য বন্ধ হয়নি। যেখানে তালিবানরা তাদের স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেখানে সঙ্গে সঙ্গে ইউনিয়ন কাউন্সিল অফিসে, থানায় তাদের স্কুলগুলোকে শিফট করে সেখানে এই ইলেকট্রনিক্স মাধ্যমে তাদের ক্লাস চলছে, পরীক্ষাগুলো ঠিক টাইম মতো হচ্ছে। পাকিস্তানে কোনোদিন
ইয়ে হয় না, কিন্তু সেই অবস্থা থেকে কেন আমরা এই অবস্থায় যাব? আমি আসছি আপনার কাছে, কারণ আমি আরো একবার জানতে চাই, আপনার কাছ থেকেই জানতে চাই যে যেটি শ্যামল দত্ত বলছেন যে এরকম পরিস্থিতিতে আসলে সংলাপ সম্ভব হয় না, নিরাপত্তা বিশ্লেষক হিসেবে নিশ্চয়ই আপনি বলবেন, কারণ কমোডর চৌধুরী যদিও প্লেনের ককপিট থেকেই বাংলাদেশকে দেখছেন, টেক অফ করছে, ল্যান্ড করছে, স্বাভাবিকভাবে জীবনের বহু অংশ সেখানে কাটিয়েছেন, এবং সেই আলাপগুলো শুনতে চাই ৭১ জার্নালে আরো একবার, তবে বিরতির পর। স্বাগত জানাচ্ছি। আমি একটু চট করে কমরেড ইশফাক এলাহী চৌধুরীর কাছ থেকে ছোট্ট কিছু বিষয় শুনে নিই। একটি প্রশ্ন হচ্ছে যেটি শ্যামল দত্ত একটু আগে উত্থাপন করেছিলেন, যে এই অবস্থায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে কোনো সংলাপ হতে পারে না, আপনি এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি মোরলেস এগ্রি করব ওনার সাথে যে এই অবস্থায় আর কোনো ধরনের আলাপ আলোচনা করাটা আমার মনে হয় উচ্চাশায়ী হবে, অতি তবে আমার মনে হয় যেটা হওয়া উচিত যে এখন যেটা একটা প্রেশার সিভিল সোসাইটি থেকে গড়ে উঠছে যে আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে একটা অবস্থান, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, অন্তত যারা শাসনতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে, তাদের উচিত এই জনমতের সাথে নিজেদের একাত্মতা প্রকাশ করে তাদের, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি দুজনই, তারা আলাদা ফোরাম হতে পারে, কিন্তু এই যে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একটা অবস্থান তাদের পরিষ্কার করে দেওয়া উচিত, এবং সেটা আমাদের রাজপথে, আমাদের শহরে, বন্দরে, গ্রামেগঞ্জে তাদের প্রকাশ করা উচিত যে আমরা এই সন্ত্রাসের মধ্যে নাই, এবং সেই সাথে যারা নিরাপত্তা বাহিনীদেরকে কমপ্লিট ফ্রিডম দিতে হবে যে এই সন্ত্রাসকে দমন করতে হবে। দমন আইনের মাধ্যমেই এটা সম্ভব, নতুন কোনো আইন প্রয়োগ করে নয়। তবে সন্ত্রাস দমন আইন বাংলাদেশে আছে, এবং এই যে বর্তমানে যে কাজগুলো হচ্ছে এটা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক তো নয়, মানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হয় বলেও এদেরকে ধরা উচিত নয়, কারণ তারা টার্গেট করছে নিরীহ জনসাধারণকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য। সুতরাং এটা সব ধরনের সংজ্ঞা, সেটা জাতিসংঘের সংজ্ঞা হোক, সেটা ইভেন ইসলামিক বা ওআইসির যে সংজ্ঞা হোক, সেটা ইউরোপিয়ান ইউনিয়নের কনভেনশনের একটা সংজ্ঞা আছে, সব সংজ্ঞাতেই এটা পড়ে যে এই বর্তমানের যে অ্যাকশন ইয়েগুলো হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, এটা টেরোরিজম, যেটা ইংরেজিতে টেরোরিজম বলে, টেরোরিজম অ্যাক্ট, এবং এদের বিচার হওয়া উচিত অত্যন্ত সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে কঠোরভাবে, এবং এই যে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে ছেড়ে দিলাম আর দুদিন পরে তারা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসলো, এটা যেন না হয়, তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। আমি একটি বিষয় একটু কমরেড চৌধুরী বোধহয় শ্যামল দত্ত কিছু জানতে চাইছেন। আমি একটা প্রশ্ন, যেটি বাংলাদেশের এই দুটো জিনিসকে আমরা গুলিয়ে ফেলছি। আপনি বলছেন এটি সন্ত্রাস, কিন্তু আরেকটি পক্ষ বলছে এটি হচ্ছে রাজনৈতিক আন্দোলন। না, এটা রাজনৈতিক আন্দোলন, তাহলে এখন বলছে রাজনৈতিক আন্দোলন রাজনীতি দিয়ে সমাধান করতে হবে। এই যে কনফ্লিক্টটা, আপনি তো নিজে একজন প্রখ্যাত সিকিউরিটি অ্যানালিস্ট, পৃথিবীর যে সমস্ত দেশে এই ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটিস বা যে ধরনের অ্যাক্টিভিটি সাধারণ মানুষ যেটার ভিকটিম, যেটা আপনি বলছেন মাঠের মধ্যে কোনো রাজনৈতিক কর্মী নেই। আজকে দেখবেন ডেইলি স্টার এবং প্রথম আলো দুটি কাগজেই এই যে জরিপ, গত 1 মাসের নিহতের যে এটা দিয়েছে তালিকাটা, তাদের মধ্যে দেখা যাচ্ছে 59 জনের মধ্যে মাত্র 6 জন হচ্ছে রাজনৈতিক কর্মী, বাকিরা সবাই একেবারেই সাধারণ মানুষ যাদের সঙ্গে রাজনীতির কোনো সংস্রব নেই। তাহলে এই অবস্থাতে এটার রাজনৈতিক আন্দোলন বনাম সন্ত্রাসী কর্মকাণ্ডের যে বিতর্ক, এই জায়গায় আপনি এটির এই সমাধান করবেন কিভাবে? খুবই কঠিন, সেই জন্য আমাকে মানে বোল্ড ডিসিশন নিতে হবে, এবং আমার মনে হয় এখান থেকে সরকারি দল থেকে একটা বাসার থেকে ধরে নিয়ে 32 জনকে হত্যা করেছে কসফায়ারের নামে, সেটাকে কি বলবেন? কবে থেকে কবে? এই কয়েকদিনের মধ্যে। এটি কি অবরোধের এই 30 দিনে? জি জি জি। এটি কোথায় পরিসংখ্যানটি আছে? আজকে তো 3টি লাশ পাওয়া গেছে গুলিবিদ্ধ। আপনি কি পেয়েছেন কোন কাগজে? পরিসংখ্যানটি কোথাকার জনাব রুহুল আমিন কাজীর? আমি পেয়েছি বলেই তো বলতেছি। না আমি বলছি যে সেটি আমাদের জন্য দেখতে সুবিধা হবে, তাহলে সেই খবরটিতে আমরা যাব। সেই পত্রিকার নাম বলতে চাই না। আচ্ছা, জি, কমরেড এলাহী চৌধুরী। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আমি সবসময় বিরোধী, এবং এটা একটা যে উপাদান যা বাংলাদেশকে হয়তো, এই যে আমি বললাম যে আমাদের পজিশন ছিল 29, কিন্তু আরো অনেক উপরে উঠতে পারতো যদি আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হতো। কিন্তু বর্তমানে এই যে আমরা যে
নিরাপত্তাহীনতায় ভুগছি, এখানে কিছু কঠোর পদক্ষেপ আমাদের নিতেই হবে। এবং যেটা আমি সম্পূর্ণভাবে সমর্থন করি, বিজিবির চিফ যে কথাটা বলেছিলেন যে যদি আমরা আক্রান্ত হই তাহলে আমাদের হাতে যে অস্ত্র আছে সেটা কেবলমাত্র রাইফেল আছে, আমরা সেটা ব্যবহার করব এবং সেটা ব্যবহার করার অধিকার শুধু বিজিবিরই না, আমার হাতে যদি একটা পিস্তল থাকে এবং আমাকে যদি কেউ পেট্রোল বোমা মারতে আসে তবে আমার নাগরিক অধিকার আছে তাকে গুলি করে আগে হত্যা করা অথবা নির্বৃত্ত করা, সেটা যেভাবেই হোক। তো সুতরাং আমাদেরকে ওই স্টেজে এখন যেতে হবে এবং আমি মনে করি যে দুঃখজনকভাবে সত্যি যে আমাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী, আমি গত কিছুদিন ধরে আমরা তো এই ঢাকা শহরেই আছি, সুতরাং দেখি যে তাদের মধ্যে একটা এখনো অনেক ঢিলাঢালা ভাব, রাস্তার কোণে দাঁড়িয়ে গোলগপ্প করছে, হাতে সিগারেট খাচ্ছে, ডিউটিতে আছে, গাড়ির পিছনে বসে আছে, মানে ঠিক যে দেশ যে একটা ভীষণ চাপের সামনে, এটা তাদের বোঝা যায় না। তারা হয়তো তাদের ট্রেনিং, তাদের আমরা সবসময় বলেছি যে এখন টেরোরিজমটাও এখন একটা ইন্টারন্যাশনালাইজ হয়ে গেছে। এখন আমাদের নিরাপত্তা বাহিনীকেও ঠিক প্রফেশনাল, আপনি দেখেছেন অস্ট্রেলিয়াতে কিছুদিন আগে কি হয়েছিল বা ফ্রান্সে কি রকমভাবে দক্ষভাবে তারা মানে সাধারণ জনগণকে বুঝতেই দেয় নাই, কিন্তু একটা অপারেশন তারা কিভাবে করেছে। আমাদের এখানে দেখেন আপনি একটা লোককে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে যায়, 50 জন পুলিশ তাকে ঘেরাও করে একটা নাটকের মতো চিৎকার স্লোগান হচ্ছে এদিকে। এটা কি একটা পরিবেশ? জি কমর চৌধুরী, একটি বিষয় একটু শুনে রাখি আপনার কাছ থেকে খুব ছোট করে। এর মধ্যে সম্প্রতি পাকিস্তান হাই কমিশনের একজন ঠিক কি বলবো ভিসা অফিসার এরকম পদমর্যাদার এক ব্যক্তিকে প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান হাই কমিশন এবং বলা হচ্ছে যে জঙ্গি কার্যক্রমের সাথে কর্মকাণ্ডের সাথে তার এক ধরনের সংযোগ রয়েছে। মানে এটিকে যদি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন, এই বিষয়গুলো নিয়ে অনেকদিন ধরে অভিযোগ আছে, অনেকে বলছেন যে এই রকম বিদেশি দূতাবাসগুলোর মধ্যে এই ধরনের কর্মকাণ্ড চলছে গোপনে এখনো। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকারের কি ভূমিকা থাকার কথা? এটা তো আমাদের আবার জাতীয় নিরাপত্তার প্রশ্নই আসে এবং যখনই দেখবেন যে সরকার, যে দেশের সরকার যত ভঙ্গুর হবে, আভ্যন্তরীণ যত শান্তি শৃঙ্খলার পরিবেশ যত অবনতি হবে, ততই কিন্তু বাইরের এই ধরনের শক্তি দেশের এই দুর্বলতাকে ব্যবহার করার চেষ্টা করবে। আমরা অতীতে পাকিস্তানের আইএসআইর অ্যাক্টিভিটি বাংলাদেশে দেখেছি, সেই 10 ট্রাক অস্ত্র মামলা থেকে নিয়ে আমাদের অস্ত্র চোরাচালান। বাংলাদেশ তো একসময় একটা হয়ে গেছিল যে এটা অস্ত্রের চোরাচালানের এবং অস্ত্র সরবরাহের একটা কন্ডুইট হয়েছিল। তো সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি এবং আমাদের কিন্তু আমরা যদি দেশ আবার যদি এই ধরনের দুর্বলতার দিকে যায় তাহলে আমি অবাক হব না যে এই টেরোরিস্ট ফাইন্যান্সিং কিন্তু বিরাট একটা জিনিস। কারণ এই বিভিন্ন অর্গানাইজেশন এই যে পেট্রোল বোমাই মারুক আর গ্রেনেড মারুক বা রেল লাইনের ফ্লিশপেট উঠায়, এর পিছনে কিন্তু অস্ত্রের সাথে অর্থের সরবরাহ থাকবে। ওই অর্থটা আসবে এই ধরনের চোরাচালানের মাধ্যমে, অবৈধ পথে। আমি অবাক হব যে পাকিস্তানের এই বর্তমানে যে পাকিস্তান নিজেই একটা ভীষণ বিপদের মধ্যে আছে। তবে যেটা পাকিস্তানে হয় কি যে ওই যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যেটা আইএসআই বলে, এটাকে বর্তমান পাকিস্তান সরকার নওয়াজ শরীফ অনেক চেষ্টা করছে এটাকে কন্ট্রোলে আনার জন্য, কিন্তু এখনো আমার মনে হয় সম্পূর্ণ কন্ট্রোলে আসে নাই। তারা এখনো মনে করে যে ভারত তাদের প্রধান শত্রু, সুতরাং ভারতকে যেভাবে দুর্বল করতে হলে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে অভিযান চালানো, এবং বাংলাদেশেও এমন একটা সরকার যারা পাকিস্তানকে এই সব কাজ করার সুযোগ দিবে, সেই ধরনের একটা সরকার বাংলাদেশে হওয়া উচিত। এই ধরনের মানসিকতা তাদের মধ্যে আছে। সুতরাং আমি স্পেশালি আমি একটু সিকিউরিটি পার্সপেক্টিভ আপনাকে জানতে চাই। আমরা জানি যে বিভিন্ন মিশনে এরকম কিছু কাভার্ড পোস্টিং থাকে। এই ভদ্রলোকের কাভার্ড পোস্টিং, হি ইজ এ রিটায়ার্ড মেজর, এবং যাকে বনানীতে একটি মানি এক্সচেঞ্জে কয়েকটি পাসপোর্ট সহ ফেক ইন্ডিয়ান কারেন্সি সহ অ্যারেস্ট করা হলো, তাকে কি করে উইদাউট লিগ্যাল প্রসেস কোন রকমের অনুসরণ না করে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রত্যাহার না, বাংলাদেশই রিকমেন্ড করেছে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য উইদাউট ফেসিং এনি লিগ্যাল প্রসিডিউর। এটা এবং হি ইজ নট এ ডিপ্লোম্যাট না, সে কিন্তু একটা সাপোর্টিং স্টাফ ভিসা বিভাগের। কি করে একজন এরকম উইদাউট ফেসিং এনি লিগ্যাল প্রসেস তাকে বিদেশ যাওয়ার জন্য কোন ধরনের আইনি প্রক্রিয়া করা হলো এবং তাকে নিজ দেশে স্বদেশে প্রত্যাবর্তন করার সুযোগ দেওয়া হলো? কমরেড এলাহি চৌধুরী।
তো এটা সত্যি আমি জানি না, কারণ এই যে উনি বললেন যে সে মেজর ছিল বা কাভার্ড পোস্টিংয়ে ছিল, হতে পারে, সব দেশেই থাকে। তো এখানে হয়তো সরকার, আমরা এই বর্তমান পরিস্থিতিতে এগেইন এই যে বললাম যে দেশের যদি আভ্যন্তরীণ একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকে তাহলে সরকারেরও ফ্লেক্সিবিলিটি অনেক কমে যায়। তো হয়তো আমরা চাচ্ছি না এই মুহূর্তে আমাদের আরেকটা নতুন ফ্রন্ট হোক, যে পাকিস্তানের সাথে একটা ডিপ্লোম্যাটিক একটা ট্যাঙ্গলে আমরা যেতে চাই না। একজন ডেপুটি হাই কমিশনারকে এখান থেকে পার্সোনা নন গ্রাটা করে তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে অংশগ্রহণের জন্য ইরফান রাজাকে এখান থেকে প্রত্যাহারে বাধ্য করা হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে এতগুলো তার সঙ্গে যে যোগাযোগগুলো, তার হাতে যে পাসপোর্টগুলো, এবং তার সঙ্গে বিভিন্ন জঙ্গি সংগঠনের ফাইন্যান্সিং এর ইনভলভমেন্ট, এবং আজকে যে টাকাটি ধরা পড়েছে, প্রায় অনেকেই বলছে এই ওর জিজ্ঞাসাবাদের রেজাল্টের ভিত্তিতে এটা ধরা পড়েছে, অনেকেই বলছেন এটা গণমাধ্যমে এসেছে নিশ্চিত করা হয়েছে। হাউ এটা সম্ভব? আপনি তো নিচে একজন সিকিউরিটি আনলেন, কি করে ছেড়ে দেওয়া হলো? এটা তো সরকারের যদি আরো এর গভীরভাবে তলিয়ে দেখা হয়তো উচিত ছিল, কিন্তু এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না যে কি কি সার্কামস্টান্সেস এটা অ্যাকশন নেওয়া হয়েছে। এখানে হয়তো নানান প্রেশারও কাজ করতে পারে, কারণ আমি যেহেতু এটা সম্বন্ধে জানি না, ঘটনাটা তো একদম ইভলভিং ঘটনা, এখনো এটা সম্বন্ধে পুরোটা হয়তো এখনো জানাও যায়নি। প্রত্যেক দেশেরই এ ধরনের, এবং বাংলাদেশকে আমাদের নিজেদের সাবধান হতে হবে যে আমাদের বাংলাদেশের যে আমাদের আঞ্চলিক যে সীমারেখা আছে, এর মধ্যে কোনো ধরনের, সেটা পাকিস্তানি হোক, ভারতীয় হোক, পশ্চিমা কোনো শক্তি হোক, মধ্যপ্রাচ্য শক্তি হোক, তারা যেন আমাদের ভূখণ্ডকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করতে পারে। এই জন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে, এবং তার বড় জিনিস হচ্ছে যে আভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং রাজনৈতিক যে দল নির্বিশেষে এই যে জাতীয় বিষয়। যদি তো কমোডর ইশফাক এলাহী চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, এবং ৭১ জার্নালে আপনি এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলছিলাম এয়ার কমোডর ইশফাক এলাহী চৌধুরীর সাথে। আমি কি চট করে একটু পত্রিকাগুলো দেখে আসবো কিনা, কারণ আজকের পত্রিকা দেখবার সময় পাইনি। একটু 1:3 তো দেখতে পারেন। ভোরের কাগজ অবরুদ্ধ 1 মাস, দীর্ঘ একটি মাস অবরুদ্ধ কেটে গেল, সম্ভবত আপনার পত্রিকা। এবং আমার মনে হচ্ছে যে বিএনপির অনড় সংঘাতের মুখে দেশ, অবরোধের 1 মাস, নিহত 59, আহত 678, মোট অগ্নিদগ্ধ 142। সহিংসতা মোকাবেলায় সরকার ছিল কঠোর, জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি হয়নি। প্রধানমন্ত্রী রাজনৈতিক সংকটে ইসির করার কিছু নেই। আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে রাজনৈতিক সংকট বিষয়ে রাজনৈতিক নেতাদেরকেই কথা বলতে হবে। খালেদা জিয়ার 1 মাস, খালেদা জিয়া কিভাবে 1 মাস কাটাচ্ছেন সেই বিষয়ে একটি রিপোর্ট দেখতে পাচ্ছি। কুমিল্লায় পেট্রোল বোমা হামলা, খালেদা জিয়া সহ 142 জনের বিরুদ্ধে মামলা, আটক 15। এরপর রয়েছে যুগান্তর, উদ্বেগ উৎকণ্ঠার 30 দিন, আরও একটি জরিপ, এবং সেটি বক্সে করা হয়েছে। সহিংসতায় পুড়েছে অর্থনীতি, অপারেশন ক্লিন হার্ট আদলে অভিযান, একটি বিষয়সূচক চিহ্ন দেখতে পাই। বিএনপির টানা কর্মসূচি সফলতার লক্ষ্যেই জরুরি অবস্থা জারির পরিস্থিতি হয়নি। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন ক্ষতি ৭১,০০০ কোটি টাকা, অবরোধের 1 মাসে গভীর সংকটে দেশ। মানে একটি মাস পার হয়েছে এবং প্রত্যেকটি পত্রিকাতেই দেখছি একটা জরিপ, একটি জরিপ, এবং এর মধ্যে কি কি ক্ষয়ক্ষতি হলো, কতজন সাধারণ মানুষ মারা গেল, জনগণের ওপর কি ধরনের হামলা হলো, এইরকম একটি সংখ্যা বা তত্ত্বের হিসাব দেখতে পাই। জরুরি অবস্থা জারির পরিস্থিতি হয়নি, নাশকতায় অর্থ দেয় কারা, চিহ্নিত হচ্ছে প্রতিষ্ঠান। আজ বৈঠক, আজ কাদের বৈঠক? প্রমাণ পাওয়া গেছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সংশ্লিষ্টদের আটকের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে কাজ করছে। খুব সম্ভবত গোয়েন্দা সংস্থাগুলোরই বৈঠক, আমি ঠিক জানি না যে বৈঠকটি কার, খুব স্পষ্ট হতে পারলাম না আমি এটি পড়ে। এরপর রয়েছে সকালের খবর, খালেদা জিয়াকে হুকুমের আসামি করে 2 মামলা, সেটি আমরা দেখলাম। 142 জনের বিরুদ্ধে মামলা। গুজব ডালপালা মিলছে, খুব স্বাভাবিকভাবেই গুজব এই সময় ডালপালা মিলবে। বন্দুকযুদ্ধে নিহত আরো 2, ভাসানটেকে গুলিবিদ্ধ যুবকের লাশ, এটি আমরা আমাদের শিরোনামেও দেখছিলাম, যেটির কথা খুব সম্ভবত রুহুল আমিন গাজী বলছিলেন। বৈধতা নিয়ে 2টি রিটের শুনানি 9 ফেব্রুয়ারি। গেটকো দুর্নীতি মামলা, মুনাফা তবুও গ্যাসের দাম বৃদ্ধির বাহানা, যেটি আমরা কয়েকদিন
এক মাস আগে থেকে আসলে কথাটা বলছিলাম যে বিপিসি বারবার করেই যেটি বলছে যে তাদেরকে গ্যাসের দাম বাড়াতে হবে এবং এর পিছনে বিভিন্ন কারণ দেখাচ্ছে, কিন্তু আমরা বারবারই বলছিলাম যে এনার্জি রেগুলেটরি কমিশনের কাছেও জানাচ্ছিলাম যে মুনাফা সত্ত্বেও কেন আসলে এই চেষ্টা চলছে। এই আলাপ আমরা করেছি অনেকবার। এরপর রয়েছে প্রথম আলোর অনলাইন সংস্করণ, জরুরি অবস্থা জারির পরিস্থিতির সৃষ্টি হয়নি। প্রধানমন্ত্রী এই বাক্যটি অত্যন্ত গুরুত্ব পেয়েছে গণমাধ্যমে, এই খবরটি অত্যন্ত গুরুত্ব পেয়েছে। গণতান্ত্রিক শক্তি ও নাগরিকের ক্ষমতায়নে গুরুত্বারোপ। নরেন্দ্র মোদী এবং বারাক ওবামা তাদের দুজনের মধ্যে একটি আলাপ হয়েছে এবং সেই আলাপ নিয়ে বিভিন্ন ধরনের কথা জনাব রুহুল আমিন গাজী, এটি নিয়ে আপনি নিশ্চয়ই জানেন যে এটি নিয়ে এক ধরনের রিপোর্ট এসেছে যে তারা কি বলেছেন বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ প্রসঙ্গে তারা আলাপ করেছেন এবং সেই আলাপে তারা বলেছেন যে এটি নিয়ে তারা চিন্তিত, তারা কথা বলছেন, তাদের আলোচনার মধ্যে বাংলাদেশ রয়েছে। বগুড়ায় ফিলিং স্টেশনে পেট্রোল বোমা হামলা ভারতের, এটি খুবই ভয়ঙ্কর, কারণ ফিলিং স্টেশনে যদি পেট্রোল বোমা হামলা হয় তাহলে পুরো ফিলিং স্টেশনটি আসলে দাউ দাউ করে জ্বলে উঠবে। অস্থিরতার মধ্যেও সিটি নির্বাচনের জন্য প্রস্তুত সিএসি আজকে বলেছেন যে কোনো অবস্থাতেই তারা নির্বাচন করার জন্য প্রস্তুত থাকেন। আমি ডেইলি স্টার দেখতে চাই। ডেইলি স্টার বলছে বাংলাদেশ স্টপস ডেড ইন ইটস ট্র্যাকস। এই ছবি ভয়ঙ্কর, এই ছবি তারপর আমাদেরকে দেখতে হচ্ছে, কিছুই করার নেই। ইজ দিস হোয়াট পলিটিক্স ডাজ টু পিপল? তারা প্রশ্ন করছেন যে রাজনীতি কি মানুষের জন্য এই পরিণতি নিয়ে আসে কিনা। অ্যানাদার ভিকটিম অফ কুমিল্লা আরসন ডাইজ, অর্থাৎ 7 জনের জায়গায় এখন 8 জন হলো আজকে নিহতের সংখ্যা। 2 more killed in shootout with র্যাব, যে খবরটি পড়ছিলাম, র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 2 জনের মৃত্যু। এরপর রয়েছে আমাদের সময় বলছে সেই ছবি আরো একবার, বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজের, এবং এখানে বাড়ছে দগ্ধ রোগীর সংখ্যা। ছবিতে দিনের পর দিন দগ্ধ স্বজনের সেবা দিতে গিয়ে ক্লান্ত এই নারী তন্দ্রা যাচ্ছেন। চলে গেলেন রাশিদুলও। এই খবরটি কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখিনি, এটি কখনকার খবর আমি জানি না। বার্ন ইউনিটের চিকিৎসাধীন 60 কুমিল্লারই আরেকজন, জি, যে ছেলেটির আসলে চলে যাওয়ার কথা ছিল বিদেশে, সেই ছেলেটির আসলে তার আবুধাবি যাওয়ার কথা ছিল এবং সমস্ত সঞ্চয় নিয়ে, সমস্ত জমি জমা বিক্রি করে স্ত্রী পুত্র সন্তানকে রেখে তিনি যাচ্ছিলেন আবুধাবির পথে। জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি হয়নি। এই পর্যন্ত দেখে আমি বিরতিতে যেতে চাই। বিরতি থেকে ফিরে এসে আরো একবার আলোচনায় ফিরছি। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি কোনো প্রশ্ন ছাড়াই আসলে শুনছিলাম যে আপনারা কি আলাপ করছিলেন, একটু শুনে নি যেন কাজে আপনি যে প্রসঙ্গটি তুলছিলেন যে সেটি হলো সমাজ কল্যাণ মন্ত্রী যেটি বলেছেন, খুব সম্ভবত যদি সেটি আমি ভুল না করে থাকি, যে শুট এট সাইটের নির্দেশ আসছে, সেরকম একটি। না, তিনি বলছেন যে এখন আর আদালত দরকার নেই, আমরা নিজেরাই বিচার করে ফেলবো এবং বিচার করতে হবে। একজন সংসদ সদস্য, আমি জানি না একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে তিনি এমপি আর হবেন কিনা জীবনে, তিনি তো বললেন যে প্রথম পায়ে গুলি করেন, পরে বুকে গুলি করতে হবে বিএনপি কর্মীকে। মইনুদ্দিন খান বাদল, নামটা আমি বলতে পারি, এটা ছাপা হয়েছে, সবাই দেখছি। এইভাবে তো এমন ধরেন যে শাহজাহান খান সাহেব সরাদ্দুদ্দিনের ডাইকে দাঁড়িয়ে বললেন যে আপনার ইলেকট্রিক লাইন কেটে দেবো, আপনার পানির লাইন কেটে দেবো, আপনার গ্যাসের লাইন কেটে দেওয়া হবে। ওই দিন রাতেই ইলেকট্রিসিটি লাইনটাকে কেটে দিলেন, উনি ওখানে ঘোষণা দিলেন আর অন্য কাটা হলেন। পরে উনি বললেন যে বিক্ষুব্ধ, উনি আবার বলতেছেন বিক্ষুব্ধ আপনার ইলেকট্রিক ওই কর্মীরা গিয়ে কেটে দিচ্ছে, আবার সেই বিক্ষুব্ধ কর্মী আবার পরের দিন গিয়া ওটা আবার লাগিয়ে দিচ্ছে। দেখেন এই বিক্ষুব্ধ কর্মীরা আবার কোনো ওই যে কি আপনার লীগ, প্রজন্ম লীগ নাকি, সে হলো প্রজন্ম লীগ, মানে ছোট হবে, ওর বয়স হলো 45, সে হলো প্রজন্ম লীগের নেতা, 45 বছর বয়সে প্রজন্ম লীগের নেতা। তো সে রিভলভার নিয়ে গালাগালি করতেছে, পিস্তল নিয়ে ঘুরতেছে, সামনে ইয়ে করতেছে। তারপর ধরে আসে এই যে ধরেন আজকে আপনি ডিশ লাইন বন্ধ করে রেখেছেন, আপনি তার টেলিফোন ব্যবস্থা বন্ধ করে রেখেছেন, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে রেখেছেন, এটা তো ওয়ান কাইন্ড অফ জেল। এখন আপনি একটা যেই ধরনের নির্বাচন 5 তারিখ করেছেন, এই নির্বাচনটি যত আবরণী ঢাকার চেষ্টা করেন, এই নির্বাচনটি বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য হয়। কিন্তু সরকার যে বলছেন চাইলে বেগম খালেদা জিয়া বাড়ি যেতে পারবেন, বলবেই। সরকার তো সবসময় সব সরকারই তার নিজেরটা ঠিক বলে, কোন সরকার নিয়ে
এরশাদ যখন ক্ষমতা দখল করছে তার যৌক্তিকতা তিনি দেখাইছেন না, তিনি সাত্তার সাহেব দিয়ে পাঠ করাইছেন না যে এই করেন যখন। তারপর বাংলা বাণী ছিল আমাদের, তখন সেক্ষেত্রে কি বেগম জিয়া আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন যে কারণে উনি কার্যালয় ছাড়ছেন না? নিরাপত্তাহীনতা তো ভুগছেন, এতে তো কোনো সন্দেহ নাই। কারণ এইভাবে যদি প্রতিদিন যদি সিকিউরিটি ফোর্স আছে, সেটা অন্য জিনিস, কিন্তু এই আপনি প্রতিদিন যদি গিয়ে যদি আপনি প্রজন্ম লীগের যদি রিভল বলে গুলিগালা করতে চেষ্টা করে, তো নিরাপত্তাহীনতার কারণ না এটা। কিন্তু কার্যালয়ে যে নিরাপত্তা আছে, এখন তো মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বললেন যে ওনাকে হুকুমের আসামি করাই যুক্তিযুক্ত। এরপর থেকে দেখেন যত ঘটনা ঘটছে উনি হুকুমের আসামি হচ্ছে। এখন যার টেলিফোন নাই, যার নেটওয়ার্ক যোগাযোগ বন্ধ, তিনি কি করে হুকুম আসামি? দিতে হলেও তো একটা নেটওয়ার্ক যোগাযোগ লাগে। কিন্তু ওনার তো কনভারসেশন বেরিয়ে গেছে, টেলিফোন কনভারসেশন। 4 বছর আগের কথা, 5 বছর আগের কথা বলতেছেন আপনি। 5 বছর, আমরা এখনকার কথা বলতেছি, 5 বছর আগেরটা না। মানে 5 বছর আগেরটা দিছিলেন উনি হুকুম? না, সেটা আমি জানি না, আপনারা 5 বছর আগেরটা বের করেছেন আপনাদের প্রয়োজনে, কিন্তু এটা মানুষ বুঝে। বাংলাদেশের মানুষ তো আবার আমাদের চেয়ে কম চতুর না, তারা বুঝে ফেলে কোনটা কি। এখন কথাটা হলো যেই যার কোনো যোগাযোগ নাই, ব্যবস্থা নাই, যার বাসায় এখন ঢুকতে পারে না, এই গত কয়েকদিন ধরে আবার কড়াকড়ি করা হয়েছে, কাউকে যেতে আসতে দেওয়া হয় না কার্যালয়ে। এখন জিনিসটা ওনাকে হুকুমের আসামি বানিয়ে ফেলতেছেন। হুকুম দেওয়ার জন্য তো একটা ব্যবস্থা লাগবে, সেটাও তো নাই। আপনি যেটি বলছেন যে বেগম জিয়া এক ধরনের কারাবন্দী অবস্থায় আছেন প্রায়, তিনি আসলে মানে বাড়ি যাচ্ছেন না কেন? ভয়ে? এবং সেটা কিসের ভয়? নিজের যে গুলশানের বাড়িতে উনি আসলে তো ওনার কোনো বাড়ি নাই, ওনার বাড়ি তো ক্যান্টনমেন্টে যেটা ছিল সেটা তো গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। ওনার যেটা বাসা, এখন উনি হয়তো ভাড়া বাসায় থাকেন, দুইটাই ওনার ভাড়া, দুইটি ভাড়া বাসা। যেটা অফিস না, গুলশান আরেকটা বাড়ি আছে ওনার নিজের, সেটা তো অন্য। আমি বলছি থাকার জন্য উনি যেটাতে থাকেন সেটা ভাড়া বাসা, আর যেটাতে অফিস করেন, অফিস কাম রেসিডেন্স, এটাও ভাড়া বাসা। এই দুটি ওনার ভাড়া বাসা। এখন উনি কোথায় থেকে কি অবস্থায় থাকবেন এটা তো ওনার একান্তই ওনার ব্যাপার, সেটা আমরা বিশ্বাস করতে চাই না, এবং এটা যাওয়া উচিত না। কেন যাচ্ছেন সেটা ভিন্ন জিনিস। সেটা আমার মনে হয় উনি কেন যাচ্ছেন না, কেন যাবেন, কখন যাবেন, এই আলোচনা আমি ঢুকবই না এবং ঢোকা উচিত না। আমার কথাটা হলো আজকে আমরা যে জায়গাটা এসে দাঁড়িয়েছি, আমরা যদি খালি এখন যে কমোডর সাহেব নিরাপত্তা বিশ্লেষণ উনি বললেন যে কোনো আলোচনা এই সময় চলে না, তাহলে এই সময় খালি এগুলি চলতে থাকবে? বোমাবাজি হবে, পেট্রোল মারা হবে, আবার পুলিশ ধরে নিয়ে মেরে ফেলবে, এগুলি চলতে থাকবে? হরতাল অবরোধ চলতে থাকবে? সরকার তো স্বাভাবিক করে ফেলতে চায়, আবার হইতেছে স্বাভাবিক। আপনি দেখেন বিভিন্ন দেশে এখন যেটা আমেরিকানরাও এটা শুরু করেছে, তারা যেসব দেশে এই যে আগে যারা মানে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে এইসব পার্টি, এইসব পার্টিকে প্যাট্রোনাইজ করে গণতন্ত্রের কামে এবং সারপ্রাইজ করা হয় যে চলে আসে, যাতে নাকি এই, কারণ আন্ডারগ্রাউন্ডের অবস্থা তো খুবই খারাপ জিনিস, এটা খুব মারাত্মক জিনিস। তো সেই কারণে মানুষকে আরো প্যাট্রোনাইজ করে সামনে নিয়ে আসে যাতে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সে ইনভলভ হয়ে যায়। সেই কারণে এখন আপনি যদি বলেন যে আমি কোনো আলোচনা করব না, আর এই যে দাদা বললেন যে আলোচনার প্রচুর আহ্বান জানিয়েছে, কথাটার সাথে আমি একমত নই। উনি একবার আলোচনা আহ্বান জানিয়েছেন নির্বাচনের ঠিক আগে, দুইজনের কথাবার্তা আমরা শুনেছি। উনি একদিন পরে পরে বলছিলেন, উনি বলছেন এখনই হরতাল পথে আসতে হবে। যাই হোক, দুইজনের আলোচনাটাও আমি ঠিক মনে করি যে ধরনের আলোচনা হয়েছে, এবং সেখানেও আন্তরিকতা থাকলে একদিন দুদিন পরেও হইতে পারতো, কিন্তু সেটা আসলে হয় না। এই সমস্ত কাজের মধ্যেই আন্তরিকতার অভাব। সেই জন্যই আমি মনে করি যে আসলে আমাদের এই সমস্যার সমাধান করার জন্য আমরা ক্ষমতা এমন একটা জিনিস, সব সময় সব আমলই ক্ষমতার চেয়ারটি এমন একটা জিনিস, ক্ষমতায় যখন মানুষ থাকে তখন সবকিছু ওনার নিজের মনে হয়। আমাদের হাতে সময় একদম কম, এবং সেই কারণে আমরা মনে করি যে আমি এবং এরকম আমার মতো সাধারণ মানুষ মনে করে যে আসলে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যাটি সমাধান। শ্যামল দত্ত, আমি আপনার কাছে যে প্রশ্ন, আমি একটু প্রশ্নটা রাখি, তাহলে আপনার শেষ করতে সুবিধা হবে হয়তো, যেটি জনাব রুহুল আমিন গাজী বলছেন। এবং আমার প্রশ্নটি, যদি আসলে এই কঠোরতা, এই আইন শৃঙ্খলা এসব দিয়ে কোনো ধরনের সমাধান না আসে, 1 মাসেও যে সমাধানটি আসলো না, তাহলে কি আমরা প্রত্যাশা করব যে সরকার সত্যিই সমাধান করার জন্য কোনো একটা সংলাপ শুরু করুন? না, সংলাপের বিপক্ষে তো আমি না, আমি মনে হয় রংলি পুরো বিষয়টাকে ইন্টারপ্রিট করা হচ্ছে। সেটি হচ্ছে যে আগে আপনাকে সন্ত্রাস বন্ধ করতে হবে। 59 জন লোক, আজকে 1 মাস, সব পত্রিকার একটা হিসাব, 59 জন লোক মারা গেছেন যাদের সঙ্গে রাজনীতির কোনো 112 জন দগ্ধ নেই। এই যে লোকগুলো মারা গেল, এর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। আমার কথা হচ্ছে যে সংলাপ
আলোচনা অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে আমাকে তো এটা বন্ধ করতে হবে। পৃথিবীতে কোথাও একই সঙ্গে, এমনকি ভিয়েতনাম যুদ্ধের সময়ও যখন ওয়ার চলছিল, যখন এটা নিয়ে ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চলছিল, তারাও এয়ার স্ট্রাইক বন্ধ রেখেছিল, কারণ শান্তি এবং যুদ্ধ একসঙ্গে চলতে পারে না। আপনি রাজনৈতিক, যেটা কমরেড সাহেব বলেছেন খুব চমৎকার, যে বাংলাদেশে এই মুহূর্তে তোর মাঠে কোনো রাজনীতিবিদ নেই। আপনি ভাড়া করা লোক দিয়ে পেট্রোল বোমা মেরে আন্দোলন করে সরকারকে জোর করে আলোচনার টেবিলে নিতে চাচ্ছেন। এইভাবে তো আলোচনা হবে না। আমরা তো আলোচনা দেখেছি অতীতে, একদিকে দুপক্ষ স্পেস দেয়, স্পেস তৈরি হয়, আলোচনা হয়, আলোচনার মধ্য দিয়ে সমাধান এসছে অতীতে, আগামী তো আসবে। কিন্তু এখন কেন এত সন্ত্রাসী রূপ নিয়েছে আন্দোলন, এর একটি ভিন্ন কারণ আছে, সেটি আজকে যেহেতু সময় নেই আরেকদিন সন্ত্রাসটা কি করছে? আমার মনে হয় জনাব শ্যামল দত্ত চাপাচ্ছেন যে এটি বিরোধী দল করতেছে সন্ত্রাসটা। আমি তো বলি নাই এটা আপনি ইঙ্গিতটা সেরকম। বিরোধী দল তো বারবার কিন্তু এই হত্যাকাণ্ডের দায় থেকে তারা নিজেদেরকে এড়িয়ে গেছে। তারা বলছে এই দায়িত্ব আমাদের না। সেক্ষেত্রে তো সন্ত্রাসীদেরকে আসলে এটা তারা বারবার সরকারের কথা বলছে। কাজে আপনি সন্ত্রাসী জায়গায় সন্ত্রাস বন্ধ করেন না, তার সাথে গণতান্ত্রিক আন্দোলনের সম্পর্কটা কি? না জনাব গাজী, সেক্ষেত্রে সন্ত্রাসীদের ক্ষেত্রে যে কোনো ধরনের অবরোধ করছে, অবরোধ যাচ্ছে, টানা হরতাল যাচ্ছে, হরতাল এবং অবরোধ তো আপনার এটা গণতান্ত্রিক আন্দোলনের অংশ। অবশ্যই এই আলোচনা শেষ হবে না জনাব রুহুল আমিন গাজী, এই আলোচনা শেষ হবে না শ্যামল দত্ত। এই আলোচনা আজকে, এই আলোচনা আজকে না, শুধু এই আলোচনা হয়তো অনেকদিন ধরেই আমরা শেষ করতে পারবো না, কিন্তু এই আলোচনায় আমরা বারবার ফিরে ফিরে আসবো। ৭১ জার্নালে শুভরাত্রি।